আজকে আমরা পড়ব সমাস। সমাসের এই চ্যাপ্টারটা ক্লাস 10-এর বাংলা গ্রামারে রয়েছে। এবার আজকের ক্লাসটা আমার কিন্তু সমাসের ওপরে একটা বেসিক কনসেপ্ট দেওয়া, এটাই মূল উদ্দেশ্য, যাতে সেটা পড়ে তোমাদের যা যা কনফিউশন আছে বা যা যা কনফিউশন হতে পারে বলে আমার মনে হয়েছে সেইগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। এবং তার পরবর্তীকালে আমি ডেফিনেটলি যে যে সমাসগুলোর ওপর দরকার সেগুলোর ওপরে আলাদা করে ছোট ছোট ভিডিও দেব তার ডিটেলিংটা নিয়ে। আজকে কিন্তু খেয়াল রেখো, সমাসের একদম বেসিক কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করতে বসছি। তাহলে চ্যাপ্টারের নাম সমাস। প্রথমেই আমরা পয়েন্ট ওয়াইজ যে যে জিনিসগুলোতে যাব সেগুলো হচ্ছে সমাস, তার ব্যুৎপত্তিটাতে আমরা যাব। ব্যুৎপত্তি অর্থাৎ কিনা সমাস কথাটা কিভাবে গঠিত হয়েছে। আমরা এরকমভাবে বলে থাকি সম্পূর্বক অস ধাতু যোগ অ, অর্থাৎ কিনা এই যে অস বলে যে ধাতুটা আছে, এই অস ধাতুটার আগে সম উপসর্গটা যোগ হলো, ধাতুটার পরে অপ্রত্যয়টা যোগ হলো, তাহলেই তৈরি হচ্ছে সমাস কথাটা। এবারে নেক্সট যেটা, সেটা হলো সমাস মানেটা কি, সেটা আমাদের অবশ্যই জানতে হবে যে সমাস বলতে ঠিক কি বোঝায়। তাহলে সমাসের অর্থ হচ্ছে সংক্ষেপ অর্থাৎ ছোট করা। তাহলে সমাসের বিপরীত শব্দ কি হবে? সমাসের বিপরীত শব্দ হবে ব্যাস। ব্যাস কথাটার কি মানে? ব্যাস কথাটার অর্থ হচ্ছে বড় করে ব্যাখ্যা করা, যেখান থেকে ব্যাস বাক্য টার্মটা এসেছে। তাহলে বড় করে ব্যাখ্যা করা, এই আমাদের হয়ে গেল বেসিক তিনটে পয়েন্ট। এগুলো কিন্তু এমসিকিউ এসিকিউতে ভীষণভাবে চাওয়া হয়। এবারে জিনিসটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা তাহলে একটু বুঝে নেব যে সমাসের ডেফিনেশন কি। সমাসের ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে যে সংক্ষেপে সুন্দর করে বলবার জন্য পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদকে যখন এক পদে পরিণত করা হয় তখন সেই প্রক্রিয়াটিকেই বলা হয় সমাস। তাহলে আমরা যদি পয়েন্ট ওয়াইজ দেখি যে একাধিক পদ থাকবে, কখনো একটা পদে সমাস হয় না, একাধিক পদ থাকবে এবং সেইগুলো পরস্পর অর্থ সম্পর্কযুক্ত হবে। এবার এই পরস্পর অর্থ সম্পর্কযুক্ত যে একাধিক পদ, সেইগুলো যখন সংক্ষিপ্ত হয়ে একটি মাত্র পদে পরিণত হবে, এক পদ একটি মাত্র পদে পরিণত হবে, তখন সেই প্রক্রিয়াটাকেই আমরা বলছি সমাস। এবং সেখানে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সুন্দর করে বলা। সুন্দর করে বলা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ক্লিয়ার? ঠিক যেরকম বললাম যে একাধিক পদ যাদের মধ্যে অর্থ সম্পর্ক থাকবে তারা ছোট্ট হয়ে গিয়ে এক পদে যেই পরিণত হলো, সেই প্রসেসটাকেই আমরা বলছি সমাস, যার মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দর করে বলা। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি নিই, ধরো আমি বললাম রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন। রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, অর্থাৎ এমন একটা আসন যেটার দুদিকে সিংহের মুখ খোদাই করা রয়েছে। এবার বুঝতেই পারছো যে এই অংশটা অনেকটা বড়। এবার এটাকেই আমি চাইছি একটু ছোট করে বলতে, সংক্ষিপ্ত করে বলতে, যাতে শুনতে ভালো লাগে। তাহলে আমি এটাকে সংক্ষেপে বলতেই পারি সিংহাসনে। তাহলে সেখানে কি হলো? এই যে আসন কথাটা, এটা কেমন আসন? সিংহ চিহ্নিত আসন। তাহলে সিংহর সঙ্গে সম্পর্ক আছে চিহ্নিতর, চিহ্নিতর সঙ্গে সম্পর্ক আছে আসনের।
এই যে একাধিক পদ যেগুলো পরস্পর অর্থ সম্পর্কযুক্ত, এই তিনটে পদকেই আমি ছোট সংক্ষিপ্ত করে একটা পদে পরিণত করলাম, সিংহাসনে। তাহলে এবার বাক্যটা কি দাঁড়াবে? ছোট হয়ে গেল, রাজা সিংহাসনে বসে আছেন। তাহলে এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি সমাস। কেমন? এবার তাহলে সমাসের উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু আমাদের একটু বুঝে নিতে হবে, যে সমাসের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য সমাস সাধন করছে। প্রথম উদ্দেশ্যটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, যে ছোট করা, যেটাকে আমরা সহজ ভাষায় বলি বাক সংহতি, অর্থাৎ ছোট করে বলা। দেন যেটা হচ্ছে সেটা হলো সুন্দর ভাষা রূপ দেওয়া। সিংহ চিহ্নিত আসন, এত বড় কথা না বলে আমি সিংহাসন, তাহলে একটা সুন্দর ভাষা রূপ দেওয়া। আর 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সহজ অর্থবোধ। অনেক সময় অনেক বড় করে বললে শুনতে শুনতে আমাদের একটু জটিল লাগে, যে ঠিক কি বলতে চাওয়া হলো। এবার সেটাকেই আমরা যদি ছোট করে বলি তাহলেই আমরা চট করে এর অর্থটা বুঝে যেতে পারি। তাই জন্যেই সহজ অর্থবোধ। এই তিনটেই হচ্ছে তাহলে আমার সমাসের মেন উদ্দেশ্য। এবারে তাহলে আমি চলে যাব সমাসের অঙ্গ প্রত্যঙ্গ। খেয়াল করো, আমি কিন্তু শ্রেণী বিভাগে যাচ্ছি না, সমাসের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের যেরকম হাত, পা, চোখ, কান, নাক আছে, সেরকম সমাসেরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। কিরকম? যেমন ধরো প্রথমটাই যদি আমি বলি ব্যাস বাক্য, এই টার্মটা সবারই জানা। এবার এর যে আরো অনেকগুলো টার্ম আছে সেটাও কিন্তু আমাকে জেনে রাখতে হবে। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এবার এইটা যদি হয়, এখানে আমার মেন পয়েন্টস কি হবে, সেটা হচ্ছে এটা একটা বাক্য বা বাক্যাংশ। খেয়াল রাখতে হবে যে একটা গোটা বাক্য হতে পারে বা একটা বাক্যের ভাঙা টুকরোও হতে পারে। আর কি করবে? সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করবে। তাহলে এই যে বাক্য বা বাক্যাংশ, এরা মূল যে সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করবে। আমি একটু এই জায়গাটায় আনছি, এই যে টার্মটা আমি বলেছিলাম যে ব্যাস, কথাটা ব্যাস মানেই হচ্ছে বড় করে ব্যাখ্যা করা। যেখান থেকে আমার এখানটায় চলে আসছে ব্যাস বাক্য, অর্থাৎ সমাসবদ্ধ যে ছোট্ট পদটা আছে সেটাকেই ও ব্যাখ্যা করে বড় করে দেখাবে। হলো, আমি এক্সাম্পলটা একসঙ্গে দেব। এবার সমাসের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নাম্বার 2 কি আসছে? খতে যেটা আমার আসবে, খতে যেটা আসছে সেটা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ কি? সেটা হচ্ছে যে ব্যাস বাক্যের অন্তর্গত প্রতিটি পদ। ব্যাস বাক্যের অন্তর্গত প্রতিটি পদকেই আমরা বলবো সমস্যমান পদ। এবার গতে কি আসবে? গতে যেটা আসবে সেটা হচ্ছে যে সমাসবদ্ধ পদ। এবার সমাসবদ্ধ পদটাই আমরা জেনারেলি এই টার্মটা ইউজ করে থাকি, কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে এর আরেকটা টার্ম কি আছে। এর আরেকটা টার্ম হচ্ছে সমস্ত পদ। তাহলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, এই বিষয়টা কি? সেটা হচ্ছে যে সমস্যমান পদগুলি মিলিত হয়ে যে এক পদ গঠন করে। সমস্যমান পদগুলি মিলিত হবে হয়ে যে এক পদ, সবসময় খেয়াল করবে যে এক পদ গঠন করে, তাকেই আমরা বলছি
সমাসবদ্ধ পদ। তাহলে এই জায়গাটা আমার খুব ভাইটাল, যে সমাসবদ্ধ পদ কখনোই আলাদা আলাদা হবে না, হয় সেটাকে আমি এক মাত্রায় রাখবো বা আমি হাইফেন দিয়ে জুড়ে রাখবো, কারণ একটি মাত্র পদেই আমাকে পরিণত করতে হবে। এবার নেক্সট যেটা, সেটা হলো পূর্বপদ পরপদ। পরপদের আবার আরেকটা টার্ম আছে উত্তরপদ। উত্তর কথাটার একটা অর্থ যেরকম আনসার, আরেকটা অর্থ যেরকম দিক বোঝাতে, তেমনি আরেকটা অর্থ হচ্ছে পরে। তাহলে পরপদের আরেকটা টার্ম হচ্ছে উত্তরপদ। এবার সেটা কি? সেটা হচ্ছে যে সমস্যমান মূল পদের সমস্যমান মূল পদের পূর্বের পদটি, এটা হচ্ছে পূর্বপদ, আর সমস্যমান মূল পদের পরের পদটি, সেইটা হচ্ছে পরপদ। হয়ে গেল। এবার এই চারটে জিনিস আমরা পেয়ে গেলাম। চারটে জিনিসকে আমরা এবার একটা এক্সাম্পলে পুট করব। কিরকম? ভালো করে দেখে নেবে। সেটা হচ্ছে, ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, এখন যেরকম আকাশের পরিস্থিতি সেরকমভাবে আমি সেন্টেন্সটা নিয়েছি। কাজলের ন্যায় কালো। অনেক সময় আমরা বলে থাকি যে আকাশে কাজল কালো মেঘ করেছে, তাহলে এই যে কাজলের ন্যায় কালো সমান সমান কাজল কালো হয়ে গেল। তাহলে এই যে এতগুলো পদ, একাধিক পদ যেগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত, সংক্ষিপ্ত হয়ে একটা মাত্র পদে পরিণত হয়েছে, এইটাকে তাহলে আমরা বলছি সমাসবদ্ধ পদ। এবার সমাসবদ্ধ পদটাকে ব্যাখ্যা করে বড় করে দেখাচ্ছে এই বাক্যাংশটা, ফলে এইটাকে আমরা বলছি ব্যাসবাক্য। ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদ, এখানে তিনটে পদ আছে, প্রত্যেকটা পদ হয়ে যাচ্ছে সমস্যমান পদ। এবার আমি একটা টার্ম ইউজ করেছিলাম সমস্যমান মূল পদ, এই জায়গাটা তোমরা সেটা দেখতে পাচ্ছ, সমস্যমান মূল পদ। তাহলে আসল এই সমস্যমান পদগুলোর মধ্যে আসল পদ কোনগুলো? একটা হচ্ছে কাজলের, আরেকটা হচ্ছে কালো। তাহলে এই যে ব্ল্যাক দিয়ে আমি যে বক্সটা করে দিলাম, তার মধ্যে থাকা যে পদগুলো, সেইগুলো হচ্ছে সমস্যমান মূল পদ। তাহলে এই ন্যায়টা যেটা, সেটা কি? সেটা হলো সমস্যমান সহায়ক পদ, যেটা হেল্প করছে। সমস্যমান সহায়ক পদ, এটা কিন্তু মূল পদ নয়। কেমন? এবারে তাহলে আমাদের পূর্বপদ পরপদে চলে এসো। পূর্বপদে কি বলা হয়েছিল? সমস্যমান মূল পদের পূর্বের পদটা। সমস্যমান মূল পদ তিনটে পেয়েছি, আগে রয়েছে কাজলের, তাহলে কাজলটা হয়ে যাচ্ছে পূর্বপদ, আর পরের পদ কালোটা হয়ে যাচ্ছে পরপদ। যদি দেখো যে হ্যাঁ সমস্যমান পদ থেকে পূর্বপদ পরপদ আমি চিনতে পারছি না, তাহলে আমার একটা ছোট্ট ট্রিক দেওয়া রইল, সেটা হচ্ছে সমাসবদ্ধ পদটাকে ধরবে। সমাসবদ্ধ পদটাকে ধরবে, সেইটাকে তুমি দুটো পার্টে অনায়াসে ভাঙতে পারছো। কাজল, তাহলে এইটা হয়ে গেল তোমার পূর্বপদ, আর কালো এইটা হয়ে যাচ্ছে তোমার পরপদ। এইরকম ভাবে তুমি সমাসবদ্ধ পদটাকে নিয়ে, এটা কিন্তু আমি আনঅফিশিয়ালি বললাম, ট্রিক খাটিয়ে বললাম যে কিভাবে চট করে পূর্বপদ পরপদ তুমি চিনে নিতে পারবে। হয়ে গেল। এই তাহলে আমাদের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ বিশ্লেষণ করা ডান। নেক্সট যেটা একটা ছোট্ট জিনিস আমি দিয়ে নেব, সেটা হচ্ছে যে সন্ধি আর সমাস। কেন হঠাৎ বা খামোখা সন্ধির কথাটা আনলাম? কারণ সন্ধি আর সমাসের দুটোরই মিলের জায়গা হচ্ছে এরা নতুন শব্দ তৈরি করে।
সেই জন্যই এদের মধ্যে এটা মিল। আর এদের মধ্যেই অমিলের জায়গাও আছে। অমিল অর্থাৎ পার্থক্য। তাহলে পার্থক্য কি কি? সন্ধি কিসে কিসে হয়? সন্ধি বর্ণে বর্ণে হয়। তাহলে সন্ধি বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আমি এইভাবে এটাকে দিয়ে দিলাম সন্ধি বর্ণে বর্ণে মিলন। আর সমাস কি হচ্ছে? সমাস পদের সঙ্গে পদের মিলন। তাহলে সমাস পদে পদে মিলন, মানে পদের সঙ্গে পদের মিলন। এটা যদি আমার 1 নম্বর পয়েন্ট হয়, তাহলে আরেকটা পয়েন্ট আমি অনায়াসেই করে নিতে পারি। সেটা হচ্ছে সন্ধির যে মিলন, সেটা কিন্তু উচ্চারণের ওপর বেস করে। তাহলে সন্ধির মিলন সবসময়ই উচ্চারণগত, whereas সমাসের মিলন সেটা কিন্তু অর্থের দিক থেকে। তাহলে সমাসের মিলন অর্থগত হয়ে গেল। এই আমাদের সন্ধি আর সমাসের পার্থক্যের বেসিক দুটো জায়গা। আমি যেটা বললাম, যেহেতু আমি বেসিক কনসেপ্ট দিচ্ছি, সেজন্য আমি একদম মেন পয়েন্টগুলোকেই ধরেছি। ক্লিয়ার সবার কাছে? একবার দেখে নাও। এরপরে কিন্তু আমি সরাসরি যেটাতে চলে যাব, সমাসের শ্রেণী বিভাগে। এবারে আর অঙ্গ প্রত্যঙ্গ নয়, শ্রেণী বিভাগে। হোপ ইউ আর অল রেডি উইথ দ্যাট। আমি এখানে ট্রিয়ের হেডিংটা করেই দিচ্ছি, সমাসের শ্রেণী বিভাগ। এবার নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়া আছে যে কিসের ভিত্তিতে আমি ভাগটা করছি। ক্রাইটেরিয়াটা কি? পূর্বপদ নাকি পরপদ, নাকি উভয় পদ, নাকি তৃতীয় পদের অর্থ প্রাধান্য। সেই অনুসারে কিন্তু আমাদের এই শ্রেণী বিভাগটা আমরা করছি। কেমন? তাহলে এখানে এটা একটু ট্রি অনুযায়ী করতে হবে। পরপর দেখো আমি কিভাবে করছি। প্রথমটা যেটা আসছে, প্রথমটা হচ্ছে দ্বিগু। নেক্সট যেটা এলো সেটা হচ্ছে কর্মধারয়। 3 নম্বরে চলে আসছে তোমার তৎপুরুষ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সেটা হলো দ্বন্দ্ব। কেমন? দ্বন্দ্ব সমাসের পরেই আমি যেটা আনবো সেটা হলো বহুব্রীহি। বহুব্রীহির ঠিক পরেই চলে আসবে অব্যয়ীভাব। তারপরে আমি জাস্ট একটা ডট ডট দিয়ে একটু ভাগ করে নিচ্ছি, কারণ আমাদের এই যে 5, 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে মেন। সেই জন্য আমি একটুখানি এবার সেপারেট করে নিলাম, বাকিগুলো ডেফিনেটলি আছে। তাহলে নেক্সট এবার কি আসবে? নিত্য। নিত্য সমাস যেটা। নেক্সট আসছে অলোপ সমাস, যেটাকে আমরা বলি। আর লাস্টে আসবে বাক্যাশ্রয়ী সমাস। এই তাহলে টোটাল ভাগ। এবার তাহলে এই যে পূর্বপদ পরপদ উভয় পদ এই বিষয়গুলো যদি আমরা করি, এইখানটা প্রথম 3টে দ্বিগু, কর্মধারয় আর তৎপুরুষ, এই 3টের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য।
দ্বন্দ্ব সমাসে যেটা হয়, উভয় পদ মানে পূর্বপদ পরপদ দুটোরই অর্থ প্রাধান্য। এর ঠিক পরেই আমি লিখেছি বহুব্রীহি, কারণ বহুব্রীহিটা দ্বন্দ্বের ঠিক অপোজিট, যেখানে পূর্বপদ পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য হচ্ছে না, তৃতীয় অর্থের প্রাধান্য। একমাত্র অব্যয়ীভাব সমাসেই আমরা পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছি। এই হয়ে গেল আমাদের কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য সেই অনুযায়ী শ্রেণীবিভাগ। যেটা আমি বললাম যে এইগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, মানে পূর্বপদ পরপদ সেই অনুযায়ী অতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে নয়, সেই জন্য এইটাকে আমি এই ডট ডট দেওয়া যে লাইনটা তার এই পাশটাতে রেখেছি। কিন্তু সমাসের অ্যাজ আ হোল শ্রেণীবিভাগ করতে গেলে আমাদের এগুলোকেও ভুলে গেলে চলবে না। এবারে তাহলে আমরা পরপর স্টার্ট করব। অবভিয়াসলি দ্বন্দ্ব সমাস দিয়েই আমি স্টার্ট করব। দ্বন্দ্ব সমাস বেসিক পয়েন্টগুলো একবার দেখে নাও চট করে। বেসিক পয়েন্টগুলো কি? সেটা হচ্ছে পূর্বপদ পরপদ উভয়ের অর্থ প্রাধান্য, পূর্বপদ পরপদ উভয়ের অর্থ প্রাধান্য, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই পূর্বপদ পরপদ এরা পরস্পর সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। যেমন ধরো এবং, ও, আর, এই ধরনের। এর মধ্যে এই এবংটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তার জন্য আমি এর মাথায় ডাবল টিক মার্ক দিয়ে দিলাম। এবার যেহেতু দ্বন্দ্ব সমাস, এখানে যেহেতু পূর্বপদ পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, তাই দ্বন্দ্ব সমাসের আর একটা নাম আছে, সেটা হলো সংযোগমূলক সমাস। তোমার কাছে কিন্তু চাইতে পারে যে দ্বন্দ্ব সমাসের অপর নাম কি, ঘাবড়ে যেও না, দ্বন্দ্ব সমাসের অপর নাম হচ্ছে সংযোগমূলক সমাস। এবারে আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই, হাতের কাছেই এক্সাম্পল, হাট বাজার। হাট বাজার ওয়ার্ডটা তোমরা সবাই শুনেছ। এবারে এই যে হাট বাজার, এটার যদি আমি ব্যাসবাক্য নির্ণয় করতে বসি, সবসময় কিন্তু অর্থ বুঝে ব্যাসবাক্য করবে, কেমন? হাট ও বাজার, তাহলে এখানে ওটা চলে এলো, ওটার মাথায় টিকমার্ক দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে ওটাও আমি দেখেছি ব্যবহৃত করি আমরা। আচ্ছা, হাট ও বাজার, এখানে যেটা হচ্ছে যে পূর্বপদ হাট পরপদ বাজার দুটোরই কিন্তু অর্থ প্রাধান্য চলে আসছে, যে ওইখানটাতে অমুক অমুক দিন হাট বাজার বসে, বা একটু হাট বাজারে গেছিলাম। বা ফ্র্যাঙ্কলি স্পিকিং, যখন ক্লাসে আমরা ঢুকি খুব গন্ডগোল হয়, হই চই করছো তোমরা, তখন আমরা বলি যেটা ক্লাসরুম নয়, মনে হচ্ছে এখানে হাট বাজার বসে গেছে। তাহলে হাট ও বাজার এই দুটোকেই আমি প্রাধান্য দিচ্ছি। এবারে ধরো আরেকটা ওয়ার্ড আমি দিলাম দম্পতি। দম্পতি ওয়ার্ডটা তোমরা সবাই শুনেছ। এবার দম্পতির ব্যাসবাক্যতে তুমি কি দম ও পতি লিখবে? কখনো না, সেইখানটা খেয়াল রাখবে, জায়া ও পতি। পতি মানে স্বামী, তোমরা সবাই জানো। এবার জায়া মানে হচ্ছে স্ত্রী, তাহলে এখানে স্বামী স্ত্রী উভয়কেই বোঝানো হচ্ছে। তো এটা না হয় গেল দুটো দুটো পদ দিয়ে তৈরি যে দ্বন্দ্ব সমাস। দুটোর বেশি হলে তুমি কি করবে? ধরো আমি যদি বলি চাল ডাল তেল নুন, হাইফেন দিয়ে দিয়ে সেগুলোকে জুড়ে রাখা হয়েছে, কারণটা স্পষ্ট, কারণ সমাসবদ্ধ পদ সবসময় ওয়ান ওয়ার্ড হবে।
এবার তাহলে এখানে ব্যাসবাক্যে চাল ও ডাল ও তেল ও নুন এরকম কি আমি দেব? নেভার। আমি কিভাবে দেব? চাল কমা ডাল কমা তেল ও নুন। তাহলে ঠিক শেষ যে পদটা আসছে তার আগে আমি এই যোজক অব্যয়টার ব্যবহার করলাম। এটাই হচ্ছে এই 4টে ওয়ার্ড বা 3টে ওয়ার্ড দিয়ে যখন দ্বন্দ্ব সমাস আসবে তার বেসিক কথা। ক্লিয়ার? এবারে আমি তাহলে নেক্সট চলে যাব দ্বিগু সমাসে। দ্বিগু সমাসটা কি ব্যাপার? দ্বিগু সমাস যেটা, সেখানে আবার যেটা হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, অর্থাৎ একটা সংখ্যা বোঝাবে। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদের অর্থ প্রাধান্য, সেটা আমরা ট্রি থেকে করেই এসেছি। আর একটা যেটা সমাসবদ্ধ পদের দ্বারা সমাহার বা সমষ্টি বোঝাবে। এই এতগুলো কন্ডিশন থাকতে হবে কিন্তু দ্বিগু সমাসে। তাহলে একটু কেন আমরা এক্সাম্পলে যাচ্ছি না? এক্ষুনি যাচ্ছি এক্সাম্পলে। দ্বিগু সমাসের যখন আমরা এক্সাম্পল সেট করছি, ধরো প্রথমটাই আমি যদি বলি সপ্তাহ, সপ্তাহ, তুমি এটাকে সন্ধি বিচ্ছেদ করে নাও, সপ্ত যোগ অহ। তাহলে এখান থেকেই কিন্তু আমরা অনায়াসে পূর্বপদ পরপদ পেয়ে যাচ্ছি। পূর্বপদ সপ্ত, দেখো একটা সংখ্যাবাচক বিশেষণ। অহ কথাটার মানে হচ্ছে দিন, তাহলে দিন কথাটাই এখানে প্রাধান্য পাচ্ছে। আর ব্যাসবাক্যটা আমি কিভাবে করছি? সপ্ত অহের সমাহার। তাহলে একটা উইক যখন আমি বোঝাচ্ছি, তার মানে কিন্তু একটা দিন না, 7টা দিনের সমষ্টি। তাহলে সমাসবদ্ধ পদের দ্বারা আমরা একটা সমাহার বোঝাচ্ছি। তাহলে দ্বিগু সমাসের ট্রিক হচ্ছে ব্যাসবাক্যের শেষে সমাহার কথাটা থাকবে, তেমন আর পূর্বপদ একটা সংখ্যাবাচক শব্দ হবে। এবারে দ্বিগু সমাসের আরেকটু অন্য টাইপ দেখে নাও। সেটা হচ্ছে, ধরো আমরা দেখবে আগেকার দিনের অনেকের নাম থাকতো 3 কড়ি, 5 কড়ি, 1 কড়ি, এই ধরনের জিনিস যখন আমরা পাচ্ছি 3 কড়ি, তার আবার ব্যাসবাক্যটা একটু অন্যরকম হবে। 3 কড়ির বিনিময়ে কৃত। লাস্টে কৃত কথাটা থাকবে, কিন্তু এখানেও দেখো একটা সমাহার অর্থ কিন্তু আসছে। অর্থাৎ এমন একজন যাকে টোটাল 3টে কড়ি দিয়ে কেনা হয়েছে, সেই জন্যেই 3 কড়ি। আবার দ্বিগু কথাটা ইটসেলফ কিন্তু আমরা ব্যাসবাক্য করতে পারবো। দি মানে হচ্ছে 2, তোমার দরকার হলে তুমি ব্র্যাকেটে সাধারণ 2 কথাটা বসিয়ে দিতে পারো, কিন্তু 2 দিয়ে ব্যাসবাক্যটা সরাসরি করতে পারবে না। তাহলে দি গরুর বিনিময়ে কৃত, কেমন? তাহলে এই 3 কড়ি, 5 কড়ি, দ্বিগু, এগুলো সব ব্যাসবাক্যের ট্রিকটা হচ্ছে এখানে শেষের দিকে কৃত কথাটা থাকবে। সেই জন্যেই এবার দ্বিগু সমাসের আমরা 2টো টাইপ পেয়ে গেলাম। এইটাকে আমরা বলছি তদ্ধিতার্থক দ্বিগু, আর এইটাকে আমরা বলছি সমাহার দ্বিগু। কেমন? এবারে খেয়াল রেখো যে পরীক্ষায় কিন্তু দ্বিগু সমাসের ভাগ লিখতে হয় না,
এগুলো জাস্ট বোঝাবার জন্য যে কোন দ্বিগুটা কি টাইপের সেটার জন্যই দেওয়া হয়েছে, যাতে পরীক্ষায় যদি তোমাকে বলে যে একটি তদ্ধিতার্থক দ্বিগুর উদাহরণ দাও, তখন তুমি কি করবে, শব্দটাকে লিখবে এবং ব্যাসবাক্যটা ভেঙে দেখাবে, তাহলেই তোমার আনসারটা কিন্তু কমপ্লিট হবে, সেই জন্যই দেওয়া। আদারওয়াইজ যদি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে বলে, ধরো তোমাকে সপ্তাহ এলো, কি চতুরঙ্গ এলো, কি তিন কড়ি এলো, জাস্ট শব্দটা টুকবে, ব্যাসবাক্যটা লিখবে, সমাসের নাম দ্বিগু সমাস, ফ্ল্যাট, আর কিচ্ছু দরকার নেই। কেমন? এবারে তাহলে আমি 3 নম্বরটাতে চলে যাচ্ছি। 3 নম্বর যেটা আমার রয়েছে সেটা হলো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কি ব্যাপার? কর্মধারয় সমাস যেটা হয় সেটা হচ্ছে যে পূর্বপদ পরপদ বিশেষ্য বা বিশেষণ, অর্থাৎ দুটোই কিন্তু হতে পারে, পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষণ, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য, বা দুটোই বিশেষ্য বা দুটোই বিশেষণ, এরকম হতে পারে। আর ট্রি থেকেই আমরা পেয়ে গেছি সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য থাকবে। কেমন? এবারে তাহলে আমরা টুকটুক করে একটু এক্সাম্পলে যাই, বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে নিই আমরা। যেমন রাজর্ষি, রাজা যোগ ঋষি, তাহলে বুঝতেই পারছো যে এখানে পূর্বপদ পরপদ দুটোই বিশেষ্য। ব্যাসবাক্য কি হবে? আমি কিন্তু একজন ব্যক্তিকেই বোঝাচ্ছি, আমি বারবার যেটা বলছি তোমাদের সেটা হচ্ছে সবসময় সমাসবদ্ধ পদের অর্থটা বুঝে ব্যাসবাক্যটা করবে। রাজর্ষি মানে কি? যিনি রাজা তিনি ঋষি, অর্থাৎ রাজা হয়েও যিনি ঋষির মতো জীবনযাপন করছেন তাকেই বলা হচ্ছে রাজর্ষি। যিনি রাজা তিনি, জোর দিচ্ছ, তিনি ঋষি। এবার একটা সিমিলার এক্সাম্পল আমি তোমাদের জন্য ছাড়লাম। ধরো বলা হলো পণ্ডিত মশাই, এর আনসারটা কি হতে পারে? ভাবছো নিশ্চয়ই অনেকে, কমেন্টে আমাকে জানিও পণ্ডিত মশাই এর ব্যাসবাক্য কি হতে পারে। আচ্ছা, নেক্সট তাহলে আমি চলে যাচ্ছি কাঁচা মিঠে। গরমকালে কাঁচা মিঠে আম খেতে কার না ভালো লাগে? এবার এটার ব্যাসবাক্যটা কি হবে? তুমি কি বলবে যে যা কাঁচা তাই মিঠে? কখনো না, কারণ কাঁচা আম খেয়ে দেখবে একবার, একটু টোকো তো হয়ই। তো এমন আম যদি আমি পাই যেটা কাঁচা অথচ একটু মিষ্টি মিষ্টি, এই যে অথচটা আমটা ইউজ করলাম, সেটা দিয়েই ব্যাসবাক্যটা হবে কাঁচা অথচ মিঠে। কেমন? এবার যদি আমি বলি যে নরাধম, নরাধম তুমি যদি সন্ধি বিচ্ছেদ করো নর যোগ অধম, তাহলে তুমি কি বলবে যে নরের অধম? কখনো না, ঘুরিয়ে দাও, দেখো অ্যারো মার্কটা আমি কোন দিকে দিলাম, সেই অনুযায়ী ব্যাসবাক্য হবে অধম যে নর, অর্থাৎ যে মানুষটা খুব অধম তাকে বলা হচ্ছে নরাধম। এবার নেক্সট হলো নীলোৎপল, সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় নীল যোগ উৎপল, উৎপল মিন্স পদ্ম, তাহলে ব্যাসবাক্যটা কি আসবে? নীল যে উৎপল। এবারে আরেকটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে কর্মধারার সমাসের মাঝখানে, ব্যাসবাক্যের মাঝখানে যে কথাটা থাকবে। এটা কেন বললাম? কারণ পরবর্তীকালে আমরা তৎপুরুষ সমাসে এমন একটা জায়গায় যাব যেখানে ব্যাসবাক্যের শেষে যে বা যা বা যিনি কথাটা থাকবে। তো সেটা এখন থাক। এখন তাহলে আমরা দেখে নিলাম যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মাঝখানে কিন্তু যে কথাটা থাকে।
আমি যেটা আবারও বলছি যে এইগুলোর ওপরে, এই কর্মধারয় সমাস বলো বা তৎপুরুষ সমাস বলো, এগুলোর ওপরে আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও ডেফিনেটলি দিয়ে দেবো। এখন জাস্ট আমরা একটা গ্রস আইডিয়া করে নিচ্ছি। যেমন ধরো আমরা যদি বলি তুষার ধবল, তুষার মানে বরফ আর ধবল মানে সাদা, তাহলে বিষয়টা যেটা ব্যাস বাক্যটা আসবে, তুষারের ন্যায় ধবল মানে বরফের মতো সাদা। এইটা একটা টাইপের কর্মধারয় সমাস। আবার যদি আমি বলি পুরুষ সিংহ, কোনো একজন পুরুষ, যেমন ধরো বিদ্যাসাগর মশাই, তিনি পুরুষ সিংহ ছিলেন, তার এতটাই তেজ ছিল চরিত্রের, সেখানে ব্যাস বাক্যটা কি হবে, পুরুষ সিংহের ন্যায়। আবার আমি যদি বলি হাঁটু জল, বর্ষাকালে যা হয়, যেখানে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে না, সেখানে হাঁটু অবধি জল জমে যায়। এই যে আমি বললাম হাঁটু অবধি জল, এইটাই তোমার ব্যাস বাক্য। হাঁটু জল, তুমি ওয়ার্ড মিনিং কি বুঝছো, হাঁটু অবধি জল, যেটা বুঝছো সেটাই তুমি ব্যাস বাক্যে লিখছো। এবার দেখো এই অবধি কথাটাই সমাসবদ্ধ পদে লোপ পেয়ে গেছে। ফলে এই ডিফারেন্ট টাইপসের যে কর্মধারয় সমাস, ডেফিনেটলি সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করে নেব। কেমন, একবার দেখে নাও চট করে, কারণ আমি এর পরের সেগমেন্টে চলে যাব, যেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের বেসিক কথাটা কি? বেসিক কথাটা হচ্ছে যে পূর্ব পদে বিভিন্ন কারকের বিভক্তি চিহ্ন, আবার কোনো কোনো কারকে আমরা জানি যে অনুসর্গ ব্যবহৃত হয়, তাহলে অনুসর্গ, তাহলে পূর্ব পদে বিভিন্ন কারকের বিভক্তি চিহ্ন বা অনুসর্গ, সেটা কি হচ্ছে, সমাসবদ্ধ পদে লোপ পায়। সমাসবদ্ধ পদে লোপ পায়। আর দ্বিতীয়ত যেটা, সেটা আমরা ট্রি থেকে পেয়ে গেছি, যে সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য থাকে। কেমন, এবারে চলে এসো তাহলে এক্সাম্পলে। এক্সাম্পল যেমন রথ দেখা, আমরা একটা প্রবাদ ইউজ করে থাকি যে রথ দেখা কলা বেচা দুটোই হলো। তাহলে রথ দেখা মানে রথকে দেখা, তাহলে এই যে কে মানেই হচ্ছে কর্মকারকের বিভক্তি, সেটা কিন্তু এখানে লোপ পেয়ে গেছে। ঢেকি ছাঁটা, ঢেকি ছাঁটা চাল, আগেকার দিনে খুব বিখ্যাত ছিল ঢেকি ছাঁটা চাল, তার মানে ঢেকি দ্বারা ছাঁটা। নেক্সট দেখো রান্নাঘর, খুব কমন। রান্নাঘর মানেটা কি, যে ঘরটা রান্নার জন্য বানানো হয়েছে, তাহলে তার মানেই হচ্ছে রান্নার জন্য ঘর। দেখো কোনো ক্ষেত্রে বিভক্তি চিহ্ন, কোনো ক্ষেত্রে অনুসর্গ কিন্তু লোপ পাচ্ছে সমাসবদ্ধ পদটাতে গিয়ে। এবার যদি আমি বলি ধরো বিলেত ফেরত, বিলেত ফেরত মানে হচ্ছে বিলেত থেকে ফেরত, তাহলে এখানেও থেকে অনুসর্গটা বাদ চলে গেল। আবার ধরো আমি যদি বলি গাছ পাকা, গাছে পাকা, দেখবে বাজারে যখন ফলওয়ালারা ফল বিক্রি করে, একদম গাছ পাকা আম, বা সত্যি হয়তো আমার বন্ধু আমাকে কয়েকটা আম এনে দিল যে এ আমার গাছ পাকা আম, মানে গাছে যে আমটা পেকেছে, যেটাকে আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে পাকানো হয়নি, গাছে পাকা। এছাড়াও কিন্তু
তৎপুরুষ সমাস আরো অনেক অনেক ধরনের হতে পারে। যেমন ধরো আমি যদি বলি রাজপুত্র রাজপথ, দুটো কি একরকম হবে? রাজপুত্র মানে রাজার ছেলে, তাহলে রাজার পুত্র। কিন্তু আমি যখন বলছি রাজপথ, তখন কি রাজার পথ? কখনো না, এখানেও ঘুরে যাচ্ছে জিনিসটা, পথের রাজা। আবার খেয়াল করবে আমি যখন বলছি যে হংসডিম্ব মানে হাঁসের ডিম, হাঁসের ডিম হংস, তুমি যখন এটার ব্যাসবাক্য করবে খেয়াল রাখবে স্ত্রীলিঙ্গ ইউজ করতে হবে, কিন্তু হংসীর ডিম্ব। যখনই ডিম, শাবক, ছানা অর্থাৎ সন্তান জাতীয় কিছু থাকে, যেহেতু মায়েরা সন্তানে জন্ম দেন সেই জন্যই স্ত্রীলিঙ্গর প্রয়োগ হচ্ছে। কেমন? তো এই ধরনের জিনিসগুলো। আবার ধরো আমি যদি বলি যে অমুক বিষয়টা আমার এখনো অজানা, তাহলে অজানা তার মানে যেটা আমার জানা নেই। মুখের কথায় বললাম জানা নেই, কিন্তু গ্রামারে করতে হলে একটু তো সাজিয়ে গুছিয়ে দেবে। সেই সাজানো গোছানোটা কি? নয় জানা, অর্থাৎ না বাচক পদটা ব্যাসবাক্যে প্রথমেই বসে যাবে। ঠিক আছে? যেটা আমি বললাম ডেফিনেটলি এগুলোর ওপরে আমি আলাদা করে ভিডিও দিয়ে দেব, তখন আরো এক্সাম্পল চলে আসবে। আপাতত আমার মনে হয় বেসিক কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট তাহলে আমি এবার চলে যাব বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাস সেটা এর বেসিক কনসেপ্টটাই হচ্ছে যে তৃতীয় পদের অর্থ প্রাধান্য। অর্থাৎ পূর্বপদ পরপদ কারোর অর্থে প্রাধান্য পাবে না, তৃতীয় একটা অর্থ প্রাধান্য পাবে, এবং সেই জন্যেই এটা কিন্তু দ্বন্দ্ব সমাসের ঠিক বিপরীত। দ্বন্দ্ব সমাসে কি হয়েছিল? পূর্বপদ পরপদ উভয়েরই অর্থ প্রাধান্য ছিল, আর বহুব্রীহিতে কারোরই অর্থ প্রাধান্য নেই। কেমন? এবারে তাহলে আমরা বহুব্রীহি কথাটার ব্যাসবাক্যটা একটু করে নিই। বহু ব্রীহি জার, ব্রীহি মানে হচ্ছে ধান, বহু ব্রীহি জার। এবার আরেকটা জিনিস যেটা খুব আসে সেটা হচ্ছে বহু ব্রীহি কথাটার অর্থ। এখানে তুমি যদি এই ব্যাসবাক্যটাকে বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল হবে। অর্থটা কি? সঙ্গতিপন্ন কৃষক যার অনেক ধান ফলেছে। যার অনেক ধান ফলেছে। কেমন? তাহলে এখানে যেটা হচ্ছে যে না বহু না ব্রীহি কোনোটারই কিন্তু অর্থ প্রাধান্য হচ্ছে না, বরং আমরা সেই কৃষককে বোঝাচ্ছি যে কৃষক কিনা সঙ্গতিপন্ন, যার অনেক ধান ফলেছে। এবার সেই রকমই তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল যদি একটু করে নিই। যেমন ধরো বিনা পানি, বিনা পানি তোমরা সবাই শুনেছ। ব্যাসবাক্য কি? খুব সহজ, বিনা পানিতে জার। এবারে এখানে ট্রিক, আবার আমি ট্রিকে চলে এলাম যে বহুব্রীহি সমাসে সবসময় ব্যাসবাক্যের শেষে যার বা যাতে কথাটা থাকবে। এবার খেয়াল করো, বিনা পানিটা দিয়ে আমি কিন্তু পূর্বপদ বিনাটাকে বোঝাচ্ছি না, বা পরপদ পানি সেটাকেও বোঝাচ্ছি না, বরং যার হাতে বীণা রয়েছে তাকে বোঝাচ্ছি, অর্থাৎ কিনা দেবী সরস্বতী। এইখানেই হয়ে গেল তৃতীয় অর্থের প্রাধান্য। কেমন?
সেই রকম ভাবেই ধরো আমি যদি বলি দশানন, আনসার আসবে 10 আনন যার। তো এগুলো এক ধরনের এক্সাম্পল। এবারে একটু অন্য ধরনের এক্সাম্পল যদি আমি করি, ধরো সপুত্র। সপুত্র মানে হচ্ছে পুত্রের সহিত বর্তমান। রামবাবু সপুত্র বিয়ে বাড়িতে এসেছেন, তার মানে পুত্রকে সঙ্গে নিয়ে। কেমন? এটা একটা কাইন্ড অফ বহুব্রীহি সমাস। আবার অনেক সময় আমরা যে বলি যে চুলোচুলি, চুলোচুলি কথাটা শুনে হাসির কিছু নেই, চুলোচুলি হতেই পারে, এবং সব সময় যে মেয়েদের মধ্যে চুলোচুলি হবে এমনটাও কিন্তু নয়। হ্যাঁ, কাজে জেন্ডার বায়াসড হয়েও কোনো লাভ নেই। মেন পড়াতে এসো। চুলোচুলি অর্থাৎ চুলে চুলে আকর্ষণ করে যে লড়াই। হ্যাঁ, যেহেতু মেয়েদের চুল বড় হয় সেজন্য বেশিরভাগ মেয়েদের মধ্যে এটা দেখা যায়, কিন্তু ছেলেরাও যদি এরকম বড় চুল রাখে এবং একে অপরের চুল ধরে টেনে টেনে যদি ফাইটিং করে, তখন সেটাকে আমরা বলবো চুলোচুলি। তাহলে চুলে চুলে আকর্ষণ করে যে লড়াই হয়ে গেল। এবারে ধরো মীনাক্ষী। মীনাক্ষী, তুমি যদি পূর্বপদ নাও মিন, পরপদ হচ্ছে অক্ষী, তুমি কি এরকম করবে মিনের মতো অক্ষী যার? তাহলে কিন্তু মানে আসবে না। তোমাকে করতে হবে মিনের অক্ষীর ন্যায় অক্ষী যার। অর্থাৎ এমন একজনকে বোঝাচ্ছি যার চোখটা মাছের চোখের মতো। এবারে যেরকম আমরা ঠিক তৎপুরুষে করে এলাম, সেরকম বহুব্রীহিতেও হতে পারে। অনাদি, বলি না অনাদি অনন্ত। অনাদি কাকে বলা হয়? শিবকে বলা হবে। তাহলে যার আদি নেই, এই নেইটাকে প্রথমে আনো, নাই আদি যার। তাহলে এই যে ব্যাসবাক্যের শেষে আমি যেটা এক্ষুনি ট্রিকটা বলছিলাম, ব্যাসবাক্যের শেষে যার কথাটা থাকলেই সেটা হয়ে যাচ্ছে বহুব্রীহি সমাস। কেমন? এবারে বহুব্রীহি সমাসের পর আমরা তাহলে চট করে চলে যাব অব্যয়ীভাব সমাসে। অব্যয়ীভাব সমাসটা কি ব্যাপার? সেখানে যেটা হচ্ছে পূর্বপদ অব্যয় আর পরপদ বিশেষ্য। এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন পূর্বপদের অর্থ প্রাধান্য। আমি ট্রিটা করাবার সময় বলেছিলাম যে এটাই একমাত্র সমাস যেখানে সমাসবদ্ধ পদে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে। এবার বিভিন্ন অর্থে সেই অব্যয়ীভাব সমাস আসতে পারে, এটার ওপরে তো আমার ইন্ডিভিজুয়াল ভিডিও খুব শিগগিরই আমি দেব। এখন জাস্ট আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিই। যেমন উপকূল, মানে বুঝে করতে হবে কিন্তু। উপকূল, কুলের সমীপে, মানে মেন যে সমুদ্র তট তার কাছাকাছি, সেই জন্য কুলের সমীপে। আবার যদি বলি প্রতিদিন, তাহলে দিনে দিনে। বিপসা অর্থে, অর্থাৎ একই পদ দুবার ব্যবহৃত হলো। এবার যদি বলি উপগ্রহ, উপগ্রহ মানে স্যাটেলাইট, তার মানে ছোট আকারের যে গ্রহ, অর্থাৎ কিনা ব্যাসবাক্যটা হবে ক্ষুদ্র গ্রহ। আর খুব কমন একটা এক্সাম্পল আসে দুর্ভিক্ষ, যেটা ভিক্ষার অভাব, অর্থাৎ এমন একটা দুঃসময় যখন ভিক্ষাও মেলে না। তাহলে দেখো, কখনো কাছাকাছি অর্থে, কখনো বিপসা অর্থে, কখনো ক্ষুদ্রতা বা অভাব, বিভিন্ন অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাসের ব্যবহার হতে পারে। এবার আমরা নেক্সট চলে যাব নিত্য সমাসে। নিত্য, নৃত্য নয় কিন্তু, নিত্য মানে হচ্ছে সর্বদা। তাহলে এখানকার ক্রাইটেরিয়াটা কি হবে? সেটা হচ্ছে
সমস্যমান পদগুলি, সমস্যমান পদ মানে ব্যাস বাক্যের যে পদ, মনে আছে নিশ্চয়ই, সমস্যমান পদগুলি সব সময় সমাসবদ্ধ থাকে। সমাসবদ্ধ থাকে, সমাসবদ্ধ থাকে, তাই এদের আলাদা করে ব্যাসবাক্য করা যায় না। এদের আলাদা করে ব্যাসবাক্য করা যায় না। যদি এবার আলাদা করে ব্যাসবাক্য করতে হয় তাহলে কি করতে হবে? ব্যাসবাক্য করতে হলে সমাসবদ্ধ পদে আছে এমন পদের সমার্থক শব্দ আনতে হবে। তাই প্রথমে কি বললাম, কেন এরা নিত্য? না, সমাসবদ্ধ পদগুলো সবসময় সমাসবদ্ধ হয়েই থাকে। যা তুমি এখানেও লিখছো তাই ব্যাসবাক্যে লিখছো, তাই আলাদা করে ব্যাসবাক্য করা যাচ্ছে না। যদি করতে হয় তাহলে সমাসবদ্ধ পদে আছে এমন একটা পদের সিনোনিম, সমার্থক শব্দ তোমাকে ব্যাসবাক্যে প্রয়োগ করতে হবে। দুটো এক্সাম্পল নেব। কৃষ্ণ সর্প, কৃষ্ণ মানে কালো। এবার তুমি যদি ব্যাসবাক্য করো কৃষ্ণ যে সর্প, যে কোনো কালো রঙের সাপকে কিন্তু কৃষ্ণ সর্প বলা হয় না, কৃষ্ণ সর্প হচ্ছে কেউটে। তাহলে ব্যাসবাক্য কি হবে? কৃষ্ণ সর্প। দেখো, সমাসবদ্ধ পদে থাকা যেটা সেটাই ব্যাসবাক্য আছে, তাই এর আলাদা করে কোনো ব্যাসবাক্য আমরা করতে পারছি না। এবার যদি আমি বলি দেশান্তর, তাহলে দেশ যোগ অন্তর, তাহলে এই অন্তর কথাটারই আমি সিনোনিম নিয়ে চলে এলাম অন্য দেশ। তখন এখানে আমার ব্যাসবাক্য আলাদা করে তৈরি হতে পারলো। যেমন আমি যদি বলি নামমাত্র, নামমাত্র খেয়েছে, তাহলে কেবল নাম, এই যে মাত্র কথাটার সিনোনিম আমি ইউজ করলাম কেবল। তাহলে এখানে মাত্র ছিল, এখানে ইউজ করলাম কেবল, এখানে অন্তর ছিল তার জন্য ইউজ করলাম অন্য, সেই জন্যে ব্যাসবাক্য তৈরি হতে পারলো। এবার জাস্ট আমি দিয়ে দিই, এইটাকে যেটা বলা হয় অবিগ্রহ নিত্য সমাস, আর এইটাকে বলা হয় অসপদ বিগ্রহ নিত্য সমাস। এবার এটা আমি কেন দিলাম, পরীক্ষায় এই টার্মটা দিয়ে অনেক সময় চায় যে অসপদ বিগ্রহ নিত্য সমাসের উদাহরণ দাও, যাতে তোমরা ঘাবড়ে না যাও। কিন্তু যদি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে বলে, জলমাত্র বা দ্বীপান্তর বা এই জাতীয় কিছু, সেখানে একদম পরিষ্কার সমাসবদ্ধ শব্দটাকে লিখবে, ব্যাসবাক্যটাকে লিখবে এবং সমান সমান দিয়ে ফ্ল্যাট আনসার আসবে নিত্য সমাস, এর কিন্তু কোনো ভাগ আনবে না। হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা অলোপ সমাস। অলোপ সমাস বিষয়টা আবার কি? অলোপ কথাটা কি আগে ভেঙে নাও, নাই লোপ যার, তাহলে কার লোপ হবে না? সেটা হচ্ছে সমস্যমান পূর্বপদের সমস্যমান পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় না।
ইউজুয়ালি যেটা হয় যে সমস্যমান পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায়, কিন্তু অলোপ সমাসই হচ্ছে সেই সমাস যেখানে এটা লোপ পাবে না। কিরকম? অ্যাজ ফর এক্সাম্পল, হাটে বাজারে, দ্বন্দ্ব সমাসে আমরা এই মাত্র করে এসেছি হাট বাজার, এবার করলাম হাটে বাজারে, ব্যাস বাক্য আসবে হাটে ও বাজারে। খেয়াল করো এই যে হাটের পূর্বপদের এ বিভক্তি সমাসবদ্ধ পদে কিন্তু লোপ পায়নি, থেকে গেছে। তাহলে অরিজিনালি এখানে যেরকম ওটা রয়েছে, অরিজিনালি এটা দ্বন্দ্ব সমাস, আর যেহেতু পূর্বপদের বিভক্তি লোপ পেল না, তাই সব মিলিয়ে হয়ে যাচ্ছে অলোপ দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা বলতেই পারি যে অলোপ সমাস টোটালি ডিফারেন্ট কোনো সমাস নয়। বিভিন্ন সমাসেরই অলোপ হতে পারে, অলোপ দ্বন্দ্ব হতে পারে, অলোপ বহুব্রীহি হতে পারে। কেমন? এবারে চলে এসো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী সমাসটা কি ব্যাপার? সেখানে কি হয়েছে? সেখানে যেটা হয়েছে যে এমন একটা সমাস আমি পাবো যার মধ্যে একটা বাক্য লুকিয়ে আছে। যেমন ধরো আমি যদি বলি সবুজ বাঁচাও কমিটি, অনেক কমিটি হয় সেরকম এই কমিটিটা হচ্ছে সবুজ বাঁচাও কমিটি। এবার এটাকে তুমি দুবার ভাঙবে, কিন্তু একবারে ভাঙা যাবে না। প্রথমটা হচ্ছে এই অংশটাকে নিয়ে, সবুজকে বাঁচাও। তাহলে সবুজকে বাঁচাও, কে আছে যেহেতু, তাই এটা হয়ে যাচ্ছে কর্মতৎপুরুষ। কিন্তু এখানেই আনসারটা শেষ হয়নি। সবুজ বাঁচানোর জন্য কমিটি, এইখানে এটা হয়ে যাচ্ছে নিমিত্ত তৎপুরুষ। হলো? তাহলে আলটিমেটলি যেটা আমাদের দাঁড়াচ্ছে যে বাক্যাশ্রয়ী সমাস আর কিছুই নয়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সমাস মিলেমিশে থাকবে, বিভিন্ন ধরনের সমাস মিলেমিশে থাকবে, আর তার মধ্যে আমরা একটা বাক্য পাবো। এবার কোনো কোনো সময় যদি বাক্য আমরা না পাই, অনেকগুলো সমাস একসঙ্গে আছে, তুমি সেটাকেই ভেঙে 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 দেখিয়ে দেবে যে কোন 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 সমাস একসঙ্গে মিলেমিশে আছে। দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে আমাদের সমাস সম্পর্কে যা যা বেসিক কথাবার্তা জানবার, সেগুলো জানা হয়ে গেল। আজকের ক্লাস আমি তাহলে এখানেই রাখছি। কারোর যদি বুঝতে কোনো অসুবিধে থাকে সে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর একটু ওয়েট করো, ছোট্ট ছোট্ট যে সমাসগুলোর ওপরে আরও ভাগ আছে, আরও ডিটেলিং দরকার, সেগুলোর ওপরেও আমার খুব শিগগিরই ভিডিও আসতে চলেছে। ওকে, সো আজকের ক্লাস আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।